কখনো কি মনে হয়েছে কিছু মানুষ কিভাবে এতটা প্রোডাক্টিভ হয় যা প্রায় অবিশ্বাস্য লাগে? এর পেছনের রহস্যটা কিন্তু কোনো সুপার পাওয়ার না বা দিন রাত খেটে মরাও না। আসল ব্যাপারটা হলো নিজের ব্রেনের সাথে স্মার্টলি কাজ করার কিছু কৌশল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই কৌশলগুলো তাদের জন্য দারুণ কাজ করে যাদের মনোযোগ খুব সহজে এদিক ওদিক চলে যায়। মনোযোগ বাড়ানোর জন্য আমাদের যে প্রচলিত ধারণাটা আছে সেটাই হয়তো ভুল। আমরা মনোযোগকে একটা পেশি ভাবি আর মনে করি যে আরও বেশি জোর করলেই বুঝি কাজ হবে। কিন্তু সত্যিটা হলো মনোযোগ আসলে একটা ফিল্টারের মতো কাজ করে। আসল কাজটা জোর করা নয়, বরং অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ছেঁকে বাদ দিয়ে দেওয়া। তো প্রোডাক্টিভিটির দুটো পথ আছে। একটা হলো মস্তিষ্কের সাথে অনবরত যুদ্ধ করে যাওয়া, মানে শুধু শৃঙ্খলা আর ইচ্ছাশক্তির জোরে কাজ আদায় করা। আর দ্বিতীয় পথটা হলো কৌশল আর পরিকল্পনা দিয়ে এমন একটা সিস্টেম তৈরি করা যেখানে মনোযোগ দেওয়াটাই একদম স্বাভাবিক একটা ব্যাপার হয়ে ওঠে। আজকে আমরা এই দ্বিতীয় স্মার্ট পথটা নিয়েই কথা বলবো। এই যে দেখুন, এই 5টি ধাপের মাধ্যমে আমরা একটা কমপ্লিট প্রোডাক্টিভিটি সিস্টেম তৈরি করব। একেবারে সঠিক মানসিকতা থেকে শুরু করে সেটাকে কাজে পরিণত করা পর্যন্ত। চলুন তাহলে প্রথম নীতি দিয়েই শুরু করা যাক। আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা শুনলে একটু অদ্ভুত লাগতে পারে। বেশি কিছু পাওয়ার জন্য আসলে কৌশল করে কম কাজ করতে হবে। না, এর মানে কিন্তু অলসতা না। এর আসল মানে হলো নিজের সমস্ত শক্তি শুধু সেই কয়েকটা কাজেই বাগানো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আসলে সাফল্য কোনো যোগ করার খেলা নয়, এটা একটা বিয়োগের খেলা। প্লিঙ্কো গেমের কথা ভাবা যাক, যেখানে একটা বল ওপর থেকে পড়ার সময় অনেকগুলো পিনের সাথে ধাক্কা খেতে খেতে নিচে নামে। আমাদের মনোযোগও কিন্তু ঠিক এভাবেই হাজারটা দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। কিন্তু একবার ভাবুন তো, যদি পিনগুলোই না থাকতো, তাহলে বলটা সোজা লক্ষ্যে গিয়ে পৌঁছত। আমাদের জীবনের এই অপ্রয়োজনীয় পিন বা ডিস্ট্র্যাকশনগুলোকেই সরিয়ে ফেলা হলো আমাদের প্রথম কাজ। তাহলে কোন জিনিসগুলো বাদ দিতে হবে? এর জন্য একটা নট টু ডু লিস্ট বা কি করা যাবে না তার একটা তালিকা বানানো যেতে পারে। এই তালিকায় 3 ধরনের জিনিস থাকতে পারে। প্রথমত, কম গুরুত্বপূর্ণ কাজ, যেমন অপ্রয়োজনীয় মিটিং বা ইমেল চেক করা। দ্বিতীয়ত, খারাপ অভ্যাস, যেমন সকালে উঠেই ফোন হাতে নেওয়া। আর তৃতীয়ত, এনার্জি ভ্যাম্পায়ার, মানে এমন মানুষজন যাদের সাথে মিশলে মানসিক শক্তি একদম কমে যায়। মূল বিষয়টা হলো, যখনই কোনো অপ্রয়োজনীয় কাজে না বলা হয়, তখন আসলে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর জন্য সময় এবং শক্তি বাঁচানো হয়। তার মানে প্রতিটা না হয়ে ওঠে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা শক্তিশালী হ্যাঁ। আচ্ছা, অপ্রয়োজনীয় জিনিস তো বাদ দেয়া হলো। এবার মনোযোগ দেওয়ার জন্য একটা আদর্শ পরিবেশ তৈরি করার পালা। আমাদের দ্বিতীয় নীতিটি হল পরিবেশ ডিজাইন করা, যাতে মনোযোগ দেওয়াটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা না হয়, বরং একটা পরিকল্পিত অভ্যাসে পরিণত হয়। মস্তিষ্ককে কাজের জন্য রেডি করতে কিছু ট্রিগার তৈরি করা যায়। যেমন ধরুন, একটা নির্দিষ্ট চেয়ারে বসলেই ব্রেন সিগন্যাল পেয়ে যায় যে এখন গভীর মনোযোগের সময়। একইভাবে কোনো নির্দিষ্ট ধরনের মিউজিক বা হেডফোন ব্যবহার করাও কিন্তু একটা দারুণ শক্তিশালী ট্রিগার হতে পারে, যা মুহূর্তের মধ্যে কাজের মুডে নিয়ে আসতে পারে। একটা আদর্শ সপ্তাহ ডিজাইন করার জন্য এই 4টা ধাপ ফলো করা যেতে পারে। প্রথমে জীবনের সবচেয়ে জরুরি কাজগুলোকে ক্যালেন্ডারে জায়গা দিতে হবে। এরপর প্রত্যেকটা দিনের জন্য একটা থিম ঠিক করা, একই ধরনের কাজগুলোকে একসাথে করা, আর সবশেষে নিজের এনার্জি লেভেলের সাথে কাজের পরিকল্পনাটা মিলিয়ে নেওয়া। ব্যাস, তাহলে এই পুরো সপ্তাহটা নিজের কন্ট্রোলে চলে আসবে। পার্কিনসন্স লয়ের এই উদাহরণটা কিন্তু দারুণ। ভাবুন তো, কাউকে যদি বাসা বদলানোর জন্য 3 মাস সময় দেয়া হয়, তাহলে কি হবে? কাজটা খুব ধীরে গাছাড়াভাবে এগোবে, তাই না? কিন্তু সেই একই মানুষকে যদি বলা হয় কাজটা 3 দিনে শেষ করতে হবে, তখন কিন্তু অবিশ্বাস্য মনোযোগ দিয়ে কাজটা ঠিকই শেষ হয়ে যাবে। এটাই হলো পার্কিনসন্স ল। যে কোনো কাজ তাকে যত সময় দেওয়া হয় ততটাই জায়গা নিয়ে নেয়। সোজা কথায়, কম সময়ে বেশি কাজ করতে চাইলে ডেডলাইনটা ছোট করে আনতে হবে। এটা একটা দারুণ কার্যকর কৌশল। আজকের দিনে মনোযোগের সবচেয়ে বড় শত্রু হল ডিজিটাল ডিস্ট্র্যাকশন। তাই ফোন বা কম্পিউটারের সমস্ত অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখাটা খুবই জরুরি। মূল মন্ত্রটা হল, অনলাইনে আপনাকে যেন সহজে খুঁজে পাওয়া যায়, কিন্তু আপনার মনোযোগে ব্যাঘাত ঘটানোটা যেন কঠিন হয়। তো একটা আদর্শ পরিবেশ তো তৈরি হলো, কিন্তু
সেখানে কাজ করার জন্য যে শক্তি দরকার সেটা আসবে কোথা থেকে? এখানেই আমাদের তৃতীয় নীতিটা কাজে আসে। এবার আমরা দেখব কিভাবে নিজের এনার্জি আর মোটিভেশনকে এমনভাবে ম্যানেজ করা যায় যাতে কাজে সবসময় একটা উৎসাহ থাকে। দিনের শুরুতেই সবচেয়ে কঠিন বা গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলার একটা অসাধারণ সাইকোলজিক্যাল এফেক্ট আছে। এটা অনেকটা ডেজার্টের আগে মূল খাবারটা খেয়ে নেওয়ার মতো। দিনের সবচেয়ে বড় বাধাটা একবার পার হয়ে গেলে বাকি সব কাজ অনেক সহজ মনে হয়, আর আত্মবিশ্বাসও কয়েক গুণ বেড়ে যায়। একবার ভেবে দেখা যাক তো, ভিডিও গেম কেন এতটা আকর্ষণীয় বা আসক্তিকর? এর কারণ হল গেমের ডিজাইনটাই এমনভাবে করা হয় যা আমাদের বারবার খেলতে উৎসাহিত করে। এই একই নিয়ম কিন্তু নিজের কাজেও প্রয়োগ করা সম্ভব। কাজকে একটা গেমের মতো করে তোলার জন্য এই কৌশলগুলো ব্যবহার করা যায়। যেমন কাজের ধারাবাহিকতা ট্র্যাক করলে একটা জেতার অনুভূতি আসে, মাইলস্টোন তৈরি করলে পুরস্কারের আকর্ষণ থাকে, আর কাজের অগ্রগতিটা চোখের সামনে থাকলে তো অনুপ্রেরণা এমনিতেই পাওয়া যায়। আর কারোর সাথে মিলে কাজ করলে তো কথাই নেই, দায়িত্ববোধটা নিশ্চিত হয়। এনার্জি দুইভাবে ম্যানেজ করা যায়। একটা হলো প্রোঅ্যাক্টিভ, মানে আগে থেকেই শক্তি তৈরি করা, যেমন সকালের রুটিন বা ব্যায়াম। আরেকটা হলো রিঅ্যাক্টিভ, মানে শক্তি কমে গেলে সেটাকে আবার ফিরিয়ে আনা, যেমন কাজের মাঝে একটু হাঁটা বা কিছু পুশ আপ। মূল কথা হলো শরীরকে ব্যবহার করে মনকে রিচার্জ করা এবং নিয়ন্ত্রণে রাখা। এই কথাটা কিন্তু খুব পাওয়ারফুল। এনার্জি কোনো সীমিত সম্পদ নয় যা খরচ হয়ে যায়, বরং এটা এমন একটা অবস্থা যা যে কোনো সময় নিজের ভেতরেই তৈরি করা সম্ভব। সঠিক মানসিকতা, একটু শারীরিক নড়াচড়া বা একটা ছোট্ট জয়, এগুলোই হলো শক্তি তৈরির মেশিন। শক্তি শেষ হওয়ার জন্য অপেক্ষা করার কোনো দরকারই নেই, শক্তি নিজেকেই তৈরি করতে হয়। আমরা ফোকাস করার জন্য অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়েছি, পরিবেশ ডিজাইন করেছি, আবার এনার্জি ম্যানেজও করেছি। কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে এই সব নীতিকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার মধ্যে। কারণ চূড়ান্ত লক্ষ্যটা কোনো নিয়ম মেনে চলা নয়, বরং নিজের জন্য একটা পারফেক্ট সিস্টেম তৈরি করা। নিজের ব্যক্তিগত সিস্টেম খুঁজে বের করার জন্য এই 3টি ধাপের একটা চক্র ফলো করা যায়। প্রথমে প্রতিফলন, অর্থাৎ কি কাজ করছে আর কি করছে না সেটা বোঝা। এরপর সেই অনুযায়ী সিস্টেমে ছোট ছোট পরিবর্তন আনা। আর সবশেষে নিজের জন্য সঠিক ফর্মুলা খুঁজে না পাওয়া পর্যন্ত এই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়া। এখন ভাবার বিষয় হল, এই নীতিগুলো ব্যবহার করে একেকজনের জন্য প্রোডাক্টিভিটি সিস্টেমটা কেমন হতে পারে। জীবনের ঠিক কোন কোন ক্ষেত্রে এই কৌশলগুলো সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। প্রত্যেকের জন্যই কিন্তু এর উত্তরটা হবে একদম আলাদা। শেষ কথা হল, অন্যের অভ্যাস অন্ধভাবে কপি করার দিন শেষ। এখন সময় নিজের মনোযোগের আর্কিটেক্ট হয়ে ওঠার। নিজের জীবনকে এমনভাবে ডিজাইন করতে হবে যেখানে প্রোডাক্টিভিটি কোনো কঠিন সংগ্রাম নয়, বরং একটি সুন্দর পরিকল্পনার স্বাভাবিক ফলাফল।